এই গরমের কমন একটি সবজি হলো লাউ। আর এই লাউ দিয়ে করা যায় মিষ্টি, ঝাল, বাহারি ধরনের রান্না। আজকে আমি রান্না করে দেখাচ্ছি লাউয়ের দুইটি পদ। প্রথমেই আমি রান্না করে দেখাবো লাউ ভাজি। একদম সিম্পল এই রান্নার জন্য প্রথমে লাউটাকে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর লাউ রান্নার সময় সবসময় আগে ধুয়ে কেটে নিতে হবে, না হলে রান্নায় অতিরিক্ত জল চলে আসে এবং রান্নাটা খারাপ হয়। লাউ ভাজি করার শুরুতেই আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়ে তাতে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে কুচি করা লাউগুলো দিয়েছি। তাতে অ্যাড করেছি একে একে লবণ, হলুদ, একটু মরিচ বাটা এবং একটু জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর যখন একটু জল বেরিয়ে গেছে আমি ঢেকে দিয়েছি। এখানে অতিরিক্ত কোনো প্রকার জল ব্যবহার করতে হয়নি, লাউ থেকে যথেষ্ট জল বেরিয়ে গেছে এবং মোটামুটি গলে যাওয়ার মতন অবস্থা লাউ। তারপর আমি কিছুক্ষণ পর এই ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি, আবার রান্না করেছি। এভাবে করতে করতে যখন জলটা একবারেই শুষে নিয়েছে, শেষের দিকে গিয়ে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং তেলটা উপরের দিকে ভেসে উঠলে এরপরে অ্যাড করেছি ধনিয়া পাতা। আর আমার কাছে মনে হয় লাউয়ের সঙ্গে ধনিয়া পাতা হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন। লাউ রান্না অপূর্ণ হয়ে যায় যদি না ধনিয়া পাতা অ্যাড করা হয়। এরপরে ধনিয়া পাতা দিয়ে আমি আর 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এই লাউ ভাজি কিন্তু ভাত, পোলাও কিংবা রুটি সব কিছুর সঙ্গেই অনেক মজা লাগে। এরপর দেখাবো সরিষা বাটা দিয়ে লাউ এবং মাছের তরকারি। শুরুতেই কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, তারপর একটু জিরা ফোড়ন এবং শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলে অ্যাড করে দিয়েছি লাউগুলো। লাউটা আমি যেভাবে কেটে নিয়েছি তার তুলনায় একটু মোটা করে কাটলে বেশ ভালো হতো, কেননা লাউটা সিদ্ধ হয়ে গলে গিয়েছিল পরবর্তীতে। এরপর অ্যাড করেছি লবণ, এরপর হলুদ, কাঁচামরিচ এবং আদা বাটা। আর আমি এই গরমে সবসময় তরকারিতে কাঁচামরিচ খেতেই বেশি প্রেফার করি। সব মশলা অ্যাড করার পর আমি আস্তে ধীরে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি লাউগুলোকে। আর এখানেও কোনো প্রকার জল ব্যবহার করতে হয়নি, যেহেতু একদম লাউটা কচি ছিল। আর লাউ কিন্তু জল ছেড়ে দেয় যথেষ্ট পরিমাণে। আর ওই জলেই মোটামুটি 50%-এর মতন লাউটা হয়ে গিয়েছে। আর আমি ওই জলটা দিয়েই লাউটা মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছিলাম। মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি কষাচ্ছিলাম এবং আরেকটা চুলায় আগে থেকে ম্যারিনেট করে নেওয়া যে মাছগুলো সেগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমি এখানে মাছের কাটা মানে মাথা বা লেজ সব অ্যাড করে দিয়েছি। মাথা বা লেজ লাউয়ের সঙ্গে অ্যাড করলে ভালো লাগে খেতে। আর এই লাউয়ের যে কষানোটা, এটাতে আমি এই ভাজা মাছগুলো ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কাছে ভালো লাগে মাছ দিয়ে কোনো তরকারি বা ভুনা করলে সেই যে মশলাটা সেটার সঙ্গে আবার ভাজা মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে। আমার কাছে মনে হয় তখন মশলাটা ভালো ঢোকে। এরপরে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি এবং আর একটা বাটিতে আমি যে আগে থেকে সরিষার পেস্টটা করে রেখেছি সেটা একটু গুলায় নিয়েছি এবং পরবর্তীতে যে সরিষার রাব অংশগুলো এটা ছাঁকুনি দিয়ে ফেলে দিয়েছি। জাস্ট যে সরিষার মোলায়েম অংশটা সেটা আমি একটু জলের সঙ্গে অ্যাড করে ঝোল হিসাবে এই তরকারিতে ব্যবহার করেছি। যাদের ঠান্ডা সমস্যা থাকে এবং সরিষা বাটা ডিরেক্ট খেতে পছন্দ করে না, এই ঠান্ডার সমস্যা কিন্তু এই তরকারিটা আপনাকে আরও বেশি উপকার দিবে ভিতর থেকে। আমার যেহেতু ঠান্ডা লাগার প্রবলেম ছিল, আমি এই জন্যই এই মশলাটা মানে এই সরিষার পেস্টটা ব্যবহার করেছি। আর ঝোল ফুটে উঠলে সরিষা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তেতো হয়ে যায়। ঝোলটা ফুটে উঠলে আবারও আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু জালটা করে নিয়ে নামিয়ে ফেলেছি। গানে গানে স্বাদের লাউ মানুষকে বৈরাগী বানালেও লাউয়ের কিন্তু আগা থেকে ডগা, পুরোটাই আমাদের জন্য উপকারী। লাউ থেকে তৈরি হয় মজাদার মিষ্টি পায়েস। এছাড়াও লাউয়ের যে খোসা আছে সেই খোসা ভাজি খেতেও কিন্তু অনেক মজাদার।